ডিয়ার ভিউয়ার্স, আজ আপনাদের সাথে 20তম বিসিএস প্রিলিমিনারি টেস্টের প্রশ্নগুলো নিয়ে একটু আলোচনা করার চেষ্টা করব। এর আগে আপনাদের সঙ্গে আমি 10ম থেকে 19তম বিসিএস প্রিলিমিনারি টেস্টের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করেছি। যারা ওই লেকচারগুলো দেখেননি তাদেরকে অনুরোধ করব অবশ্যই আমাদের প্লেলিস্ট থেকে ওই লেকচারগুলো দেখে নেবেন। তাহলে চলুন শুরু করি আমাদের আজকের লেকচারটি। আমাদের আজকের প্রথম যে প্রশ্নটি আপনারা দেখতে পাচ্ছেন এখানে লেখা, পদ বলতে কি বোঝায়। আসলে পদ বলতে কি বোঝায় যদি আমরা এক কথাই বলি তাহলে আমরা বলবো বিভক্তিযুক্ত শব্দ ও ধাতুকেই বেসিক্যালি পদ বলে। আচ্ছা, এখন আমরা অনেকে হয়তো বা জানি না যে বিভক্তিযুক্ত শব্দ বলতে কি বোঝাচ্ছে, ধাতু কি, এইগুলো কিন্তু আমরা অনেকেই ফিল করতে পারি না। আচ্ছা, আমরা যদি কোনো একটা সেন্টেন্সের কথা চিন্তা করি, সেন্টেন্সের মধ্যে একটি ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র যে অংশ সেগুলো আমরা শব্দ বলি, তাই না? আর এই শব্দটাই মূলত পদ। যখন বাক্যে কোনো একটা শব্দ ব্যবহৃত হয় তখন সেটা পদ হিসেবে ব্যবহৃত হয়। এই পদ হিসেবে কেন অভিহিত হলো, কি দরকার ছিল? একটা শব্দ তো শব্দই। আমি যেমন বলি রহিমকে আমি টাকা দিব, যদি এরকম বলি রহিমকে আমি টাকা দিব, এই দেখুন রহিম একটা পদ, টাকা দিব এটাও একটা পদ। বাট এই যে কে যুক্ত হলো, কে যুক্ত হয়ে একটা অর্থ ইন্ডিকেট করতেছে। তাহলে যখন এই বাক্যের মধ্যে কোনো শব্দ স্পেসিফিকভাবে শব্দ বসে যখন একটা শব্দের সাথে একটা শব্দের সাথে কানেকশন তৈরি করে ফেলে তখন সেটা আসলে পদ হিসেবে আমরা অভিহিত করি। এটা হলো মেন কনসেপ্টটা। এর সাথে আমি আরেকটু কথা বলে নিই যে বিভক্তিযুক্ত শব্দ ধাতুকে কেন বলা হচ্ছে। এই বিভক্তিযুক্ত শব্দ ধাতু বলার উদ্দেশ্যটা হচ্ছে যে আমাদের যে শব্দগুলো আমরা সাধারণত দেখে থাকি এই শব্দগুলো দুইটা ভাগে থাকে। মানে যদি মূল চিন্তা করি তাহলে আমরা দুই ভাগে ভাগ করা, একটা হলো মূল প্রকৃতি আর একটা হলো প্রত্যয়। প্রকৃতি হলো আমার দুই রকমের হতে পারে, নাম প্রকৃতি আর একটা হলো ধাতু প্রকৃতি আর কি, মানে ক্রিয়া প্রকৃতি, যেটাকে ধাতু বলা হয়, ধাতু মূল বলা হয়, তাই না? তো এই যে বিভক্তিযুক্ত শব্দ, আর আমরা জানি বিভক্তিহীন নাম শব্দকেই প্রাতিপদিক বলে, তাহলে বিভক্তিযুক্ত যে কোনো শব্দই পদ। আবার ধাতু, এই বিভক্তিযুক্ত শব্দ বলতেই আপনার ওই যে নাম প্রকৃতির কথা বোঝাচ্ছে, এটা কিন্তু অন কাইন্ড অফ নাম প্রকৃতি। হ্যাঁ, এটা কিন্তু অন কাইন্ড অফ নাম প্রকৃতি। হ্যাঁ, আর এই যে ধাতু তো আপনি জানেন ক্রিয়া। তার মানে একটা শব্দে একটা সেন্টেন্সের মধ্যে দুই ধরনের পদই সাধারণত থাকে, ধাতু এবং ক্রিয়া এবং হলো নাম। বুঝতে পারছেন? আরো তো থাকেই, অব্যয় থাকে, অন্য অন্য কিছু, কিন্তু মেন এর কথা আমি মাত্র বলছি আপনাদেরকে। এর পরের যে প্রশ্নটা আপনারা দেখতে পাচ্ছেন, কোন বানানটি শুদ্ধ। এখানে এই শুশ্রূষার এই বানানটি শুদ্ধ, এই ফরম্যাটটা এটা মাথায় রাখবেন। এরপর ঠোঁট কাটা বলতে কি বোঝায়? ঠোঁট কাটা বলতে আমরা জানি স্পষ্ট ভাষায়, আমরা সাধারণত গ্রাম অঞ্চলে এই ধরনের কথা প্রায়ই বলে থাকি যে ওই লোকটা ঠোঁট কাটা, মানে ওর মুখে কোনো কিছু আটকায় না। এই ধরনের কথা বলার জন্য কিন্তু আমরা স্পষ্ট ভাষিকেই বেসিক্যালি বুঝিয়ে থাকি। এবার বিশেষণদ্বয় কার রচনা? আমরা জানি বিশেষণদ্বয় খুবই আসলে ইতিহাস আশ্রিত, ইতিহাস নিয়ে আমাদের একটা উপন্যাস। তো সেই উপন্যাসের লেখক হলেন মীর মোশাররফ হোসেন, আপনারা সবাই জানেন এটা। আচ্ছা, এরপরে কোনটি কাব্যগ্রন্থ? এটাও আমরা অনেকে ভুল করে থাকি, সেটা হলো যে শেষ প্রশ্ন না শেষ লেখা। আমরা এই শেষ লেখা, এটার লেখা মনে হচ্ছে এটা প্রবন্ধ টাইপের হতে পারে, বাট এটাই কিন্তু আপনার একটা কাব্যগ্রন্থ, ঠিক আছে? আচ্ছা, এরপরে নজরুল ইসলামের প্রথম প্রকাশিত গ্রন্থ কোনটি? আমরা জানি এটা অগ্নিবীণা, এটা সবাই জানে অগ্নিবীণা প্রথম প্রকাশিত হয়। এরপরে আমাদের কোনটি মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস? আমরা যদি একটু খেয়াল করি, চিলেকাটার সোপাই, এটা লিখছেন হলো আখতারুজ্জামান ইলিয়াস এবং তিনি 69-এর গণ আন্দোলনকে নিয়ে এটা লেখা, বেসিক্যালি আগুনের পরশমণি, এটা হুমায়ুন আহমেদের লেখা এবং তিনি এটা উপন্যাস হিসেবে লিখছেন। আর 71-এর দিনগুলো, যেটা এই 71-এর দিনগুলো, এগুলো কিন্তু জাহানারা ইমামের প্রবন্ধ। এরপর হলো পায়ের আওয়াজ পাওয়া যায়, এটি আসলে আপনার শহীদ শামসুল হকের মুক্তিযুদ্ধ ভিত্তিক নাটক। তো আমরা বলতে পারি আগুনের পরশমণি একটা মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস। এবার কবি শামসুর রহমানের লেখা কোনটি? নীরারকের দিব্যরথ। আমরা শামসুল হক এবং শামসুর রহমান নিয়ে আমাদের একটা প্যাচ লাগে, কিন্তু এটা অবশ্যই সবাই আলাদা করে সুন্দর করে পড়ে নেবেন কিন্তু। হ্যাঁ, শামসুর রহমান তিনি লিখছেন হলো নীরারকের দিব্যরথ, আর শামসুল হকের লেখা হলো পায়ের আওয়াজ পাওয়া যায়, দুইটাই কিন্তু প্রায়ই আসে। হ্যাঁ, এবার এখানে বৃষ্টি পড়ে টাপুর টুপুর, নদী এলো বান, এখানে টাপুর টুপুর কোন ধরনের আপনার শব্দ? এটা অবশ্যই দ্বিরুক্তি, টাপুর টুপুর দ্বিরুক্তি। আবার কোনটি দ্বন্দ্ব সমাসের উদাহরণ? দ্বন্দ্ব সমাসের উদাহরণ আমরা জানি, দ্বন্দ্ব হলো যেখানে দুই পদেরই আপনার প্রাধান্য পাবে, দুই পদই সেম আর কি। হ্যাঁ, তো সেটা ভাই বোন অবশ্যই।
বুঝতে পারতেছেন আপনারা। এরপরে যা সহজে অতিক্রম করা যায় না, এটা হলো আপনার দূরতিক্রম্য। ঠিক আছে, যা সহজে অতিক্রম করা যায় না, আর যা একেবারে অতিক্রম করা যায় না সেটা হলো অনতিক্রম্য। ঠিক আছে। আচ্ছা, এবার হলো ব্যঙ্গের সর্দি, এটা অসম্ভব ঘটনা, এটা বোঝাই যাচ্ছে। এরপর হলো সংসপ্তক আলোচনা, আমরা জানি শহীদুল্লাহ কায়সার লিখছেন সংসপ্তক। 21শে ফেব্রুয়ারি প্রথম সংকলন সম্পাদককে, 21শে ফেব্রুয়ারি প্রথম সংকলনের সম্পাদক হাসান হাফিজুর রহমান। আচ্ছা, এরপরে নদী ও নারী লিখছেন কে? ইনি এটা লিখছেন হলো আপনার হুমায়ুন কবির। তাহলে নদী ও নারী লিখছেন হুমায়ুন কবির। এরপর আপনার কাজী নজরুল ইসলাম রচিত গ্রন্থ কোনটি? আমরা এখানে কতগুলো অপশন দেখতে পাচ্ছি, এর মধ্যে রাঙ্গা জবাটা কাজী নজরুল ইসলামের রচিত গ্রন্থ। এরপর আত্মগতি বাঙালি কার রচিত? এখানে একটু বলে রাখা ভালো যে মরুশিখা, মরুসূর্য এগুলো কিন্তু কোনোটাই কাজী নজরুল ইসলামের রচিত না। আমরা অনেকেই হয়তো বা কাজী নজরুল ইসলামের এই ধরনের রচনা আছে, কিন্তু এই মরুসূর্য, মরুশিখা এই কয়েকটা নাম কিন্তু অনেকটা একই রকম, এটা অবশ্যই খেয়াল করবেন আপনারা। আত্মগতি বাঙালি কার রচিত? এটা কার রচনা? এটা হলো নীরজ চন্দ্র চৌধুরী। ইনি মূলত আত্মগতি বাঙালিটা লিখছেন। আর সংস্কৃতির ভাঙা সেতু কন্ত কই রচনা করছেন? এটা হলো আখতারুজ্জামান ইলিয়াস, ইনি সংস্কৃতির ভাঙা সেতু লিখছেন। কাকভূষণের অর্থ কি? কাকভূষণের অর্থ দীর্ঘায়ু ব্যক্তি। এবার নিত্য মধ্যাহ্নস্য কোথায় হয়? আষাঢ়ে নিত্য মধ্যাহ্নস্য হয়। আরো অনেকগুলো আছে, শোষণ, পাষাণ, ভাষা। এক্সাইট শব্দের অর্থ কি? উত্তেজিত। আপনারা জানেন কামাল ও শান্ত, মানে একটা অ্যান্টোনিম এখানে। ঠিক আছে, অ্যান্টোনিম ইন্ডিকেট করতেছে এখানে। তাহলে আমাদের এই যে সিমুলেট শব্দের অর্থ হলো উত্তেজিত করা, আর হলো কুল ডাউন মানে হলো শান্ত। তারপরে যদি আমরা পরবর্তী প্রশ্ন খেয়াল করি, ডিলে এবং এক্সপেডাইট। ডিলেটা কি? ডিলেটা হচ্ছে বিলম্বিত করা, আর এক্সপেডাইট মানে খুব দ্রুত, তাড়াতাড়ি, কোনো ত্বরান্বিত কোনো একটা বিষয়কে বোঝাচ্ছে। তাহলে আমরা যদি অপশনের দিকে তাকাই, এখানে যে ডিটেইন অর্থ হলো আটকে রাখা, ডিটেইন করে, আটকে রাখে কোনো কিছুকে, ইয়ে করে। আর ডিসপ্যাচ শব্দের অর্থ হলো প্রেরণ করা, মানে দ্রুত করা, তাড়াতাড়ি করা, এরকম একটা কিছু। এবার এখানে দেখতে পাচ্ছেন আপনারা, তাহলে এখানে ঘ নাম্বার অ্যান্সার রাইট। এরপর অ্যানার্কি, অ্যানার্কি মানে আমরা জানি যে একটা অরাজকতা, একটা পরিস্থিতি। ঠিক আছে, গভর্নমেন্ট, এখানে হচ্ছে কি যে আপনার এখানে বিষয়টাকে ফিল করতে হবে। এখানে অ্যানার্কি ও অরাজকতা কিভাবে হচ্ছে, অরাজকতার সাথে গভর্নমেন্টের সম্পর্কটা কি? বিষয়টা এরকম যে যদি কখনো কোনো সমাজে যখন সরকার না থাকে, তখন সেখানে একটা অরাজকতার সৃষ্টি হয়, এটা আমরা সবাই জানি, কিন্তু অরাজকতার সৃষ্টি হয়। তো এই যে গভর্নমেন্ট এনার্কি যদি সম্পর্কিত, মানে এই গভর্নমেন্টের অভাবে এটা হচ্ছে, তাহলে আমাদের এইখান থেকে চয়েস করে নিতে হবে যে কোনটার অভাবে কি হচ্ছে। ঠিক আছে, যদি আমরা খেয়াল করি যে পিনিউরি, পিনিউরি মানে কি? পিনিউরি মানে হচ্ছে দারিদ্রতা। ওয়েলথ, ওয়েলথ মানে কি? ওয়েলথ মানে সম্পদ। সম্পদের অভাবেই কিন্তু আমাদের দারিদ্রতা আসে। ঠিক আছে, তার মানে আমাদের ক নাম্বারটা রাইট অ্যান্সার। এবার হলো ভ্যাকসিন প্রিভেন্ট। তো ভ্যাকসিন কি? ভ্যাকসিন যদি থাকে তাহলে কি? ভ্যাকসিনের কাজ কি? ভ্যাকসিন আমরা জানি, ভ্যাকসিন থাকলে কি প্রিভেন্ট করা সম্ভব? কি প্রিভেন্ট করা? রোগ প্রতিরোধ করা সম্ভব হয়। তাহলে ভ্যাকসিন রোগকে প্রতিরোধ করে। তাহলে কি করতে, আরেকটা জিনিস এখানে কি হতে পারে, যেমনি ভাবে ভ্যাকসিন আমাদের রোগকে প্রতিরোধ করে, ঠিক সিমিলার ওয়েতে আপনার অ্যান্টিডোট অর্থ কি? অ্যান্টিডোট হলো আপনার রোগ প্রতিরোধক ওষুধ। সেই রোগ প্রতিরোধক ওষুধ আমার রোগের বিস্তারকে সে বাধাগ্রস্ত করে, কাউন্টার অ্যাক্ট দিয়ে থাকে তাকে। ঠিক আছে, আচ্ছা, এটা তো বুঝলেন, এটা খুবই সহজ একটা কথা ছিল। এরপর 25 থেকে 30 নম্বরে কিছু প্রশ্ন করা হচ্ছে। তো এখানে বলা হচ্ছে যে ড্যাশ গ্লাসিস, মানে এখানে কোনো একটা সেন্টেন্স শব্দ বসাতে হবে, যে শব্দটা বসালে এটা একটা পূর্ণাঙ্গ অর্থ প্রকাশ করে। তো গ্লাসিস তার মানে কোনো একটা জিনিসের গ্লাস ফর অল প্র্যাকটিক্যাল পারপোজ, যে কোনো ব্যবহারিক কাজের জন্য সলিড। গ্লাসটা আসলে যে কোনো প্র্যাকটিক্যাল পারপোসে আমরা দেখি সলিড। ইটস মলিকুলার স্ট্রাকচার ইজ দ্যাট অফ লিকুইড, বাট এটা যে মলিকুলার স্ট্রাকচারটা, এর আণবিক কাঠামোটা তরল আর কি, মলিকুলার স্ট্রাকচারটা তরল, এটা বলতেছে। তাহলে এখানে আপনি খেয়াল করতে দেখবেন যেখানে প্রথম ক্লোজটাতে হলো আপনার, যদি আমি একটা ক্লোজকে চিন্তা করি, প্রথম ক্লোজটাতে গ্লাসের একটা বিষয় বোঝাচ্ছে যে প্র্যাকটিক্যাল পারপাসে এটা একটা সলিড, কিন্তু এর মলিকুলার স্ট্রাকচারটা লিকুইড। তাহলে সলিড আর লিকুইড একটা কি? সলিড যে স্টেট, লিকুইড কি সেই স্টেট? না, অবশ্যই সেম না, এটা শিওর, এটা একটা বিপরীত টাইপের একটা বিষয়। এই জন্য এখানে অল দো ইউজ করা হয়েছে। ঠিক আছে, এই জন্য আমাদের অ্যান্সারটা হবে। আর অল দোটা আমরা জানি যে অল দোটা ইউজ করা হয় শুধুমাত্র যখন কোনো দুটা ক্লোজকে যুক্ত করা হবে এবং একটা ক্লোজের বিপরীত অর্থ ইন্ডিকেট করে। ঠিক আছে, আচ্ছা,
পরবর্তী প্রশ্নের দিকে যদি আমরা একটু লক্ষ্য করি, an intensive search was conducted by the detective to locate those criminals who dash. এখানে দেখতে পাচ্ছেন আপনারা, ইন্টেন্সিভ সার্চ ওয়াজ কন্ডাক্টেড বাই দ্য ডিটেকটিভ। ঠিক আছে, মানে ইন্টেন্সিভ টাইপের সার্চ আপনার ডিটেকটিভ যারা আর কি এই আপনার মানে ক্রিমিনালদেরকে যারা আর কি প্রোটেক্ট করে, ডিটেকটিভ ব্রাঞ্চ, হ্যাঁ যদি আমরা বলি, তো ডিটেকটিভ যেমন ডিবির ডিটেকটিভ ব্রাঞ্চ এরকম একটা শুনি আমরা। তো ডিটেকটিভ সেই যারা মানে ইন্টেন্সিভ সার্চ তারা পরিচালনা করছে, টু লোকেট, কিসের জন্য করছে? টু লোকেট দোজ ক্রিমিনালস, ওই ক্রিমিনালগুলোকে ধরার জন্য, হু হ্যাড স্কেপড। মানে বিষয়টা হচ্ছে এরকম, আপনি এখানে কোনটা দেবেন? হুই হ্যাভ হ্যাড স্কেপড, হু আর স্কেপিং, হু হ্যাভ বিন স্কেপিং। এটা তো এগুলো তো ইম্পসিবল, কারণ দেখুন ওয়াজ কন্ডাক্টেড, এটা কি পাস্টে আছে, তাহলে আপনি পরবর্তী যে ক্লোজটা হবে এটাও কিন্তু আপনার পাস্টে থাকতে হবে, তো অবশ্যই হ্যাড স্কেপড হবে। ঠিক আছে, এটা রাইট। আচ্ছা, এরপর দ্য ইন্টেলেকচুয়াল ক্যান নো লঙ্গার বি সেইড টু লাইভ দ্যাশ দ্য মার্জিন অফ সোসাইটি। এখানে বলা হচ্ছে, এখানে মার্জিন অফ সোসাইটি মানে কি? মার্জিন অফ সোসাইটি হলো সমাজের সীমারেখা বোঝানো হয়েছে আর কি। মার্জিন অফ সোসাইটি সমাজের একটা সীমারেখা। তো দ্য ইন্টেলেকচুয়াল ক্যান নো লঙ্গার বি সেইড, এটা দ্বারা বোঝাচ্ছে যে আসলে যারা বুদ্ধিজীবী সমাজের তাদেরকে আসলে ক্যান নো লঙ্গার বি সেইড মানে বলা যায় না, তাদেরকে আর বলা যায় না। হ্যাঁ, এরকম একটা জিনিস ইন্ডিকেট হতেছে। টু লাইভ বসবাস করতে, এরপরেও একটা দেশ, এবং এই দেশটা বেসিক্যালি আপনার আপনাকে প্রিপোজিশন বসাতে হবে একটা, দ্য মার্জিন অফ সোসাইটি, মানে যে সমাজের যে প্রান্তিক রেখাটা আছে, সমাজের যে একটা মার্জিন আছে, সেই সমাজের মার্জিনের আপনার যে কোনো একটা কথা এখানে দিতে হবে, দিয়ে তাদেরকে আর বলা যায় না বসবাস করতে। ঠিক আছে, বাইরে মানে এই যে কি, তাইলে এটা মার্জিন অফ সোসাইটি কি? মার্জিন অফ সোসাইটি হলো বিয়ন্ড অফ মার্জিন অফ সোসাইটি, মানে আপনার এই যে মার্জিন অফ সোসাইটির মধ্যে বা মার্জিন অফ সোসাইটির ভিতরে কোনো একটা জিনিস বোঝাচ্ছে বা ঊর্ধ্বে। তাই ইন্টেলেকচুয়াল ক্যান নো লঙ্গার বি সেইড, মানে তাহলে অর্থটা টোটাল এরকম যে বুদ্ধিজীবীদেরকে আর বলা যায় না আপনার সমাজের যে মার্জিন আছে, সমাজের মার্জিনের বাইরে থাকতে, টু লাইভ বিয়ন্ড দ্য মার্জিন অফ সোসাইটি। ঠিক আছে, সমাজের আপনার যে মার্জিন আছে সেই মার্জিনের বাইরে থাকতে আর তাদেরকে বলা যায় না। ঠিক আছে, পরবর্তী প্রশ্নটিতে যেটা বলা হচ্ছে, অ্যাকর্ডিং টু দ্য কন্ডিশন অফ মাই স্কলারশিপ আফটার ফিনিশিং মাই ডিগ্রি I will be employed of the university will employ me, employment will be given to me by the university। মানে আপনাকে এই সেন্টেন্সটাকে পূর্ণ করতে, আমরা কমপ্লিটিং সেন্টেন্স পড়ে আসছে না আগে, ঠিক সেই সিস্টেমটা। আফটার ফিনিশিং মাই ডিগ্রি, তারপর আপনি কি করবেন? দ্য ইউনিভার্সিটি উইল এমপ্লয় মি, এটাই অ্যান্সার। আমার কাছে মনে হচ্ছে এটাই অ্যাপ্রোপ্রিয়েট হবে, আর বাদ বাকিগুলো অ্যাপ্রোপ্রিয়েট না, ওর সাথে আসলে খাপ খায় না। এরপর হলো, ইফ এ সাবস্টেন্স ইজ কোহেসিভ ইট টেন্ডস টু স্টিক টুগেদার। সাবস্টেন্স কোহেসিভ মানে হলো সমজাতীয় কোনো কিছু বোঝায়, যে সমসত্ব মানে একই জিনিস দিয়ে তৈরি, এরকম। তার মানে কি? ইট টেন্ডস টু আপনার স্টিক টুগেদার, মানে স্টিক টুগেদার মানে কি? স্টিক টুগেদার মানে হলো আপনার একত্রে লেগে থাকা, এরকম একটা কিছু ইন্ডিকেট করে। এরপর হলো, হি স্টপড হিজ কার, সে তার কারকে স্টপ করলো, হোয়েন দ্য লাইট টার্ন রেড, যখন ওই যে আপনার রাস্তায় আমরা জানি যে সবুজ বাতি, তারপরে লাল বাতি, হলুদ বাতি জ্বলে, যখন লাল বাতি জ্বললো তখনই সে তার গাড়িকে স্টপ করলো। এখন কি হবে? হি স্টপড হিজ কার হোয়েন দ্য লাইট টার্ন রেড। দেখেন এখানে কিন্তু পুরোপুরি অর্থটা প্রকাশ পেয়েছে, কিন্তু এখানে একটা অ্যাডজেক্টিভ আপনার ইউজ করতে, অ্যাডভার্ব ইউজ করতে হবে, যার মাধ্যমে আপনার টোটাল জিনিসটাকে মডিফাই করে। ঠিক আছে, টোটাল সেন্টেন্সটাকে মডিফাই করতে পারে যাতে। ঠিক আছে, তো হি স্টপড হিজ কার কিভাবে? অ্যাব্রাপ্টলি। ঠিক আছে, মানে আপনার খুব আকস্মিক, মানে আচমকা, হঠাৎ করে আপনি থামাই দিয়েছেন, এরকম আর কি বিষয়টা। এরপরে যদি আমরা দেখি, দ্য ইনফ্লুয়েন্স অফ দ্য টেকনোলজিস রেভলিউশন ইন ড্যাশ অ্যান্ড ড্যাশ, দ্য কনসেন্ট্রেশন অফ ওয়েলথ অ্যান্ড পাওয়ার ইন দ্য হ্যান্ডস অফ দ্য ফিউ শুড ওয়ারি আস অল। ঠিক আছে, যাই হোক, এটা খুব কঠিন কিছু বোঝাচ্ছে না, এখানে আসলে বোঝাচ্ছে এটাই, দ্য ইনফ্লুয়েন্স অফ দ্য টেকনোলজিক্যাল রেভলিউশন, যখন আপনার টেকনোলজিক্যাল রেভলিউশনের প্রভাবে কি হয়েছে, ইন
কিসে কিসে? ইন হলো অ্যাক্সেলারেটিং অ্যান্ড ইন্টেন্সিফাইং দ্য কনসেন্ট্রেশন অফ ওয়েলথ অ্যান্ড পাওয়ার। যাই হোক, বুঝতেই পারতেছেন এটা অ্যান্সার কি, মানে কেন এটা হলো, কেন এই যে আমি যেটা বলতেছিলাম অ্যাক্সেলারেটিং অ্যান্ড ইন্টেন্সিফাইং হলো, ঠিক আছে। আচ্ছা, এরপর হলো ফিউ পিপল উড কেয়ার টু টেক দ্য নেগেটিভ সাইড অফ দ্য প্রিপোজিশন দ্যাট দ্য উম্যান অফ দ্য ওয়ার্ল্ড আর ড্যাশ অ্যান্ড ড্যাশ, ঠিক আছে। এটা এক বুঝেছে ফিউ পিপল উড কেয়ার টু টেক দ্য নেগেটিভ সাইড। এর অর্থ বোঝাচ্ছে এটাই যে কিছু সংখ্যক মানুষ উড কেয়ার টু টেক দ্য নেগেটিভ সাইড অফ দ্য প্রিপোজিশন, মানে কিছু মানুষ এই যে কোনো একটা প্রিপোজিশন বা যে কোনো একটা প্রপোজাল বা যে কোনো একটা প্রস্তাব তার নেগেটিভ সাইড মানে নেতিবাচক দিককে সমর্থন করবে, নেতিবাচক দিকটাকে অবলম্বন করবে। কিছু মানুষ আছে যারা কোনো একটা প্রস্তাবের নেগেটিভ সাইডকে অবলম্বন করবে। সেই প্রস্তাবটা কি, যে প্রিপোজিশন সম্পর্কে বলা হচ্ছে পরের এতে, দ্যাট সেই প্রিপোজিশনটা হচ্ছে দ্য উম্যান অফ দ্য ওয়ার্ল্ড আর অপ্রেসড অ্যান্ড স্কর্নড। তার মানে বিশ্বে যে নারীরা আছে তারা আসলে নির্যাতিত, নিপীড়িত এবং তারা আসলে তাদের এই স্কর্নড অবহেলিত, এরকম একটা কথা বোঝাচ্ছে যে নিপীড়িত এবং অবহেলিত। কারণ আমরা এখানে বুঝতে পারতেছি যে এইটাই আমাদের অ্যান্সার রাইট হবে। আচ্ছা, এরপরে যদি আমরা দেখি অ্যাঙ্গার কি, অ্যাঙ্গার ইভেন হোয়েন ইট ইজ ড্যাশ হ্যাজ অন ভার্সু ইট ওভারকামস। তাহলে এখানে যেটি বলা হচ্ছিল, হোয়েন ইট ইজ ইনভাইটেবল হ্যাজ অন ভার্চু ইট ওভারকামস ডিজায়ার। দ্যাট মিনস অ্যাঙ্গার হতো হলো এখানে বোঝাচ্ছে রাগ। রাগ যখন কি করে, ইভেন হোয়েন ইট ইজ ইনভাইটেবল, যখন এটি মানে অনিয়ন্ত্রণ মানে আসলে নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, যখন এটি যেখানে বলা হচ্ছে অনতিক্রম ও অনিবার্য, যা বর্জন করা সম্ভব না, যদি এরকম কোনো ঘটনা হয়ে যায় রাগের ক্ষেত্রে, যখন তার নিজস্ব গুণাবলীর উপর মানে তার যে নিজস্ব গুণ আছে বা নিজস্ব যে মন আছে বা যে কন্ট্রোলের একটা ক্যাপাসিটি ছিল তার উপর যখন রাগটা চলে যায়, ইট ওভারকামস ডিজায়ার, মানে এটা তার ইচ্ছার বাইরে, এটা ইচ্ছার বাইরে চলে যায়। বিষয়টা অনেকটা এরকম বোঝাচ্ছে, মানে রাগটা খুবই খারাপ, এটা এই অর্থে ইন্ডিকেট করতেছে এখানে। যাই হোক, এরপর হলো দ্য ওয়ার্ড ডিলি ডালি মিনস কি? ডিলি ডালি মিনস হলো ওয়াস্ট টাইম, মানে আসলে সময়কে নষ্ট করা। দ্য ওয়ার্ড ইফেমিজম শব্দের অর্থ কি? ইফেমিজম শব্দের অর্থ আমরা এই প্রশ্নটা প্রায়ই আপনি পাবেন, সমার্থক শব্দ হিসেবে পাবেন, তারপরে বিভিন্নভাবে এই প্রশ্নটা কিন্তু সম্মুখীন হবে। এটা হলো আপনার ইফেমিজম শব্দের অর্থ হলো সুভাষণ, মানে ভালোবাসন। তো ডিসক্রিপশন অফ এ ডিসএগ্রিবল থিং বাই অ্যান আপনার অ্যাগ্রিবল নেম। যাই হোক, এইটাই আর কি অ্যান্সার। এরপর হলো দ্য প্যাসিভ ফর্ম অফ দ্য সেন্টেন্স সাম চিলড্রেন ওয়ার হেল্পিং দ্য ওয়ান্টেড ম্যান। এটা হলো দ্য ওয়ান্টেড ম্যান ওয়াজ বিং হেল্প বাই সাম চিলড্রেন। খুব সহজ একটা প্রশ্ন। এরপরে যেটা সেটা হলো প্যাসেজের আলোকে সবগুলো প্রশ্নের অ্যান্সার দিতে হবে। এরপর আমরা বাংলা অংশে চলে যাচ্ছি। আমাদের বাংলা অংশের প্রথম প্রশ্ন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান কার্যকর হয় কোন তারিখে? সংবিধান কার্যকর হয়েছিল, এটা মনে রাখতে হবে। আমাদের সংবিধান কার্যকর ছিল হলো 16 ডিসেম্বর 1972 সাল। আমরা জানি 1971 সালে 16 ডিসেম্বর স্বাধীনতা অর্জন করি। এরপরে এই সংবিধানের জন্য কিন্তু অনেকবার অনেক কাজ করা হয়েছে, ঠিক আছে। বিভিন্ন সময় গণপরিষদের খসড়া প্রেরণ করা হয়েছে, তারপরে সেটাকে আবার গণপরিষদ স্বাক্ষর করা হয়েছে, মানে অনেকভাবে বিভিন্নভাবে এই কাজটা করা হয়েছে। প্রথম 1972 সালের 10 এপ্রিল গণপরিষদের প্রথম অধিবেশন হয়। এই অধিবেশনে একটা কমিটি গঠন করা হলো, ডাক্তার কামাল হোসেনকে তখন কমিটির প্রধান করে দায়িত্ব দেওয়া হলো। তারপর 12 অক্টোবর তারা সেটাকে খসড়া করে লিখলেন। লেখার পর সেই খসড়াকে আবার 12 অক্টোবর উপস্থাপন করলেন। 4 নভেম্বর সেটা আবার গৃহীত হলো এবং সর্বোপরি সবশেষে আর কি 16 ডিসেম্বর এটা কার্যকর হলো। আশা করি বুঝতে পারছেন। বাংলাদেশের জেলার সংখ্যা বর্তমানে কয়টা? বাংলাদেশের জেলার সংখ্যা জানি 64টা। বাংলাদেশে সংসদীয় ব্যবস্থা সংবিধানের কোন সংসদের মাধ্যমে পুনর্প্রবর্তন করা হয়? 12তম সংসদীয়, মানে দ্বাদশ। বাংলায় ফরাজি আন্দোলনের সূচনাকারী কে ছিলেন? হাজী শরীয়তুল্লাহ। জানেন সবাই এটা। বাংলার প্রাচীনতম জায়গা কোনটি? প্রাচীনতম জায়গা অবশ্যই পুণ্ডরনগর। আচ্ছা, এরপরে হলো মুজিবনগর কোথায় অবস্থিত? আমরা জানি সবাই, এটা হলো মেহেরপুরে। আচ্ছা, এরপরে হলো 1971 সালে 16 ডিসেম্বর পাকিস্তানের বাহিনী ঢাকার কোথায় আত্মসমর্পণ করে? তৎকালীন রেসকোর্স ময়দান, বর্তমানে যেটা সোহরাওয়ার্দী উদ্যান। বাংলাদেশের কোন ব্যক্তি ভোটাধিকার প্রাপ্তি ন্যূনতম বয়স কোনো ব্যক্তির ক্ষেত্রে কত বছর? সেটা হলো 18 বছর। তারপরে আমরা যদি দেখি বাংলাদেশের জাতীয় সংসদে সংরক্ষিত মহিলা আসন কত? যখন প্রশ্ন করা হয়েছিল তখন মোটামুটি 40 জন হয়তো ছিল, বাট এখন সেটা 50-এ উন্নীত করা হয়েছে, ঠিক আছে। আচ্ছা, বঙ্গবন্ধু সেতু দৈর্ঘ্য কত ছিল? বঙ্গবন্ধু মানে সেতুর দৈর্ঘ্য ছিল 4.8 কিলোমিটার।
যমুনা বঙ্গোপসাগর বেসিক্যালি বাংলাদেশের প্রথম ইপিজেড কোথায় স্থাপিত হয়, এটা অবশ্যই চট্টগ্রামে। তারপর আস্তে আস্তে অনেক ইপিজেড করা হয়েছে বাংলাদেশে। বাংলার 1943 সালে দুর্ভিক্ষের উপর ছবি এঁকে বিখ্যাত হন কোন শিল্পী? সেটা হলো, তিনি হলেন জয়নুল আবেদিন। পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি, এটাও ইম্পর্টেন্ট প্রশ্ন, প্রায় আসে। এটা হলো আপনার 2রা ডিসেম্বর 1997 সাল। আচ্ছা, এবং 1971 সালে মুক্তিযুদ্ধকালীন বাংলাদেশের কয়টি সেক্টরে সাব সেক্টরে বিভক্ত ছিল? সামরিক সেক্টরে বিভক্ত করা হয়েছিল, সেটা হলো 11টি। আচ্ছা, এরপর হলো বাংলাদেশের অন্তর্গত সুন্দরবন আয়তন কত? সুন্দরবন টোটাল হলো 10,000 বর্গ কিলোমিটার। এর মধ্যে 6,017 বা এরকম 6,000 এর মধ্যে হলো বাংলাদেশ, আর বাদ বাকি 60-40 আর কি হলো টুকু হলো আপনার ইন্ডিয়াতে, কলকাতার দিকে। তো বাংলাদেশ কোন সালে কমনওয়েলথের পশ্চিমবঙ্গে আর কি, বাংলাদেশের কোন সালে কমনওয়েলথের সদস্যপদ লাভ করে? 1972 সালে। এবার হলো নিম্নলিখিত কোনটির উপর বাংলাদেশ অবস্থিত? আমরা জানি যে বাংলাদেশের উপর দিয়ে আমাদের কর্কট ক্রান্তি যে রেখাটি, সেটা চলে গেছে। আর এই কর্কট ক্রান্তির নাম হলো ট্রপিক অফ ক্যান্সার। আমরা জানি যে ক্যান্সার হলো একটা কর্কট রোগ, এটা আমরা কিন্তু সবাই জানি কম বেশি। এই জন্য মনে করেন ক্যান্সার, টপিক অফ ক্যান্সার, এটা হলো কর্কট ক্রান্তি রেখা, ঠিক আছে। মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদানের জন্য কতজনকে বীরুত্তম খেতাবে ভূষিত করা হয়েছিল? এটা হলো 68 জনকে। এটা একটা ওইভাবে ছন্দ আকারে এটা মনে রাখার কিছু নাই। 7 জন বীরশ্রেষ্ঠ, 68 জন আপনার বীরুত্তম, তারপর হলো 175 আর 726, এভাবে মনে রাখবেন। 7, 68, 175, 426, আমি যেভাবে মনে রাখছি আর কি, সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। এরপরে হলো 1971 সালে মুক্তিযুদ্ধের শুরুতে বঙ্গবন্ধু সম্পর্কে এক ব্যক্তি দম্ভোক্তি করে যা বলেছিল নিম্নরূপ: তার লোকটি এবং তার দল পাকিস্তানের শত্রু, তারা এবার শাস্তি এড়াতে পারবে না। এই দম্ভোক্তিকারী ব্যক্তি কে ছিলেন? তিনি ছিলেন ইয়াহিয়া খান, ঠিক আছে। আচ্ছা, যুদ্ধের জীবন যুদ্ধের সর্বজীবন, এটা কার উক্তি? এটা হলো হিটলার। তিনি সারা জীবন যুদ্ধই করে গেছেন। এশিয়ার দীর্ঘতম নদ কোনটি? এশিয়ার দীর্ঘতম নদ হলো ইয়াংসি কিয়াং, ঠিক আছে। আচ্ছা, এরপরে হলো ঢাকাতে সমাপ্ত উইলস ইন্টারন্যাশনাল কাপ ক্রিকেট প্রতিযোগিতায় কয়টি দল অংশ নেয়? 9টি দল অংশ নেয়। এগুলো এখন আসার মতো প্রশ্ন না। আমলাতন্ত্রের প্রধান প্রবক্তা কে ছিলেন? ম্যাক্স ওয়েবার, এটাও ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। ম্যাক্স ওয়েবার। সাহিত্যে 1998 সালে নোবেল পুরস্কার কে পেয়েছেন? এটাও আসার মতো না। হোসে সারামাগো, এর দরকার নেই এটা। কোন দেশটি অতীতে কখনো অন্য কোনো দেশের উপনিবেশে পরিণত হয়নি? এটা খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, খুবই খুবই আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ লাগে এই প্রশ্নটি। থাইল্যান্ড কখনোই কোনো দেশের উপনিবেশ ছিল না, ঠিক আছে। আচ্ছা, ইউরোপীয় ইউনিয়ন একক মুদ্রা কবে প্রচলন করা হয়? এটা হলো আপনার 1999 1 জানুয়ারিতে ইউরোপীয় ইউনিয়নের একক মুদ্রা চালন করা হয়। ইউরোপের যে 19টা দেশে আর কি আপনার এই ইউরো চালু করা হয়, ঠিক আছে। আচ্ছা, এবার হলো চীনের দ্বৈত অর্থনীতির ধারণা প্রধানত কোন প্রস্তাবের নিরিখে গৃহীত হয়? এটা হলো হংকং এর অর্থনীতিকে সচল করার জন্য এটা করা হয়েছিল। তারপরে এশিয়ার পূর্বাঞ্চলের সর্ববৃহৎ শহর কোনটি? এটা হলো ভ্লাদিভস্টক। কানাডার ফরাসি ভাষা জনগোষ্ঠী কোন অঙ্গরাজ্যে সর্বাধিক বসবাস করে? তারা বেসিক্যালি কুইবেকে বসবাস করে বেশি, কুইবেক। কোসোভো নগরীর সাথে সার্বিয়াদের সশস্ত্র সম্পর্কের কারণটা কি? কারণটা হচ্ছে ধর্মীয় ঐতিহ্য আর ঐতিহাসিক স্মৃতি। মানে বেসিক্যালি বিভিন্ন যেসব যুদ্ধ হয় এগুলো যদি ধর্মীয় অনুভূতি, সংস্কৃতি, নিজেদের এইসব বিভিন্ন বিষয় নিয়ে কিন্তু এগুলো হয়, ঐতিহাসিক বিভিন্ন বিষয় থাকে। আফগানিস্তানের কোন শহর তালেবানরা ইরানের কূটনীতিবিদদের হত্যা করেছে? সেটা হলো আপনার মাজারি শরীফ। এরপরে যে প্রশ্নটি, উত্তর আফ্রিকার দেশগুলোর ভৌগোলিক সীমারেখার বৈশিষ্ট্য কি? এটা আপনি যদি উত্তর আফ্রিকার দেশগুলো দেখেন, যেগুলো মিশর, তারপরে লিবিয়া, সুদান, আলজেরিয়া, এই দেশগুলো দেখলে দেখবেন যে জ্যামিতিক যে সীমারেখা মনে হচ্ছে যে ওরা মনে হয় একবারে আপনার মেপে স্ট্রেট লাইন করে তারপরে এই সীমারেখাগুলো দিচ্ছে, এত স্ট্রেট মোটামুটি। তো এটা হলো জ্যামিতিক সীমা, এটা আসলে ভৌগোলিক বৈশিষ্ট্য হলো জ্যামিতিক সীমারেখা, ঠিক আছে। আচ্ছা, এরপর হলো কোন দেশে প্রথম আণবিক বোমা ফেলা হয়? এটা হলো জাপানে, আমরা জানি 6 আগস্ট এবং 9 আগস্ট লিটল ফ্যাটম্যান ফেলা হয়। এবার নিম্নলিখিত কোন আঞ্চলিক বা আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সদর দপ্তর ঢাকায় অবস্থিত? ঢাকায় অবস্থিত কয়েকটা সদর দপ্তর আছে, যেমন সিডাপ একটা তার মধ্যে, তারপর হলো আইজেএসজি, হ্যাঁ, আর তারপর এইগুলাই আর কি। এরপর হলো স্যার কোন বছর প্রতিষ্ঠিত হয়? আমরা জানি 1985 সালে স্যার প্রতিষ্ঠিত হয়। কোন দেশের একজন উপপ্রধানমন্ত্রী সাম্প্রতিক বরখাস্ত? এগুলো এখন আসবে না, মালয়েশিয়া, তখনকার ঘটনা আর কি। ইউরোপের কোন দেশে সম্প্রতি জাতিসত্তা সংঘাতের আপনার
সংঘাতের সমস্যাটি সমাপ্ত হয়েছে একটি শান্তি চুক্তির মাধ্যমে। এটা হলো আয়ারল্যান্ড। হ্যাঁ, আচ্ছা, এরপরে হলো জাতিসংঘের বর্তমান মহাসচিব কোন দেশের? এটা হলো ইউরোপের অ্যান্টোনিও গুতারেস, তিনি হলো পর্তুগালের নাগরিক। ম্যাকাও চীন সাগর অবস্থিত একটি দ্বীপ, যা কিনা একটি ইউরোপীয় দেশের কলোনি। ওই দেশটির নাম হলো আপনার পর্তুগাল। কোন চুক্তি অনুসারে বক্সাইট সংকট সমাধানের পথ সুগম হয়েছিল? সেটা হলো জ্যাটন চুক্তির মাধ্যমে। এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা চুক্তি, বিশেষ করে আপনার যে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স যারা কম বেশি আর একটু ভালো নলেজ নিতে চান, তাদের জন্য এইসব চুক্তি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে রিটেনের জন্য ইম্পর্ট্যান্ট। কোন তেজস্ক্রিয় পদার্থ নাই? সেটা হলো লৌহ, তেজস্ক্রিয় পদার্থ নাই। কোন বস্তুর স্থিতিস্থাপকতা বেশি? লৌহ। অনেকে মনে করে যে রাবার মানে সব থেকে বেশি স্থিতিস্থাপক, মানে স্থিতিস্থাপক তো জানেনি, ইলাস্টিসিটি প্রপার্টি শো করতে পারে। রাবার কিন্তু লৌহের থেকে বেশি স্থিতিস্থাপক না, এটা একটা ভুল কনসেপ্ট, ঠিক আছে? অবশ্যই লৌহ অনেক বেশি স্থিতিস্থাপক। আচ্ছা, এরপরে হলো কোন পদার্থের চৌম্বক পদার্থ নয়? এটা হলো অ্যালুমিনিয়াম। এখানে সবই চৌম্বক পদার্থ মোটামুটি। যে মসৃণ তলে আলো নিয়মিত প্রতিফলন করে তাকে কি বলে? দর্পণ বলে। আর যে তড়িৎ চৌম্বক ব্যবহার করা হয় তার নাম কি? তার নাম হলো মাইক্রোওয়েভ। মহাজাগতিক রশ্মি আবিষ্কার করে কোন বিজ্ঞানী নোবেল পুরস্কার পান? তিনি হলো হ্যাশ। তারপর তড়িৎ শক্তি শক্তিতে রূপান্তরিত হয় কোন যন্ত্রের মাধ্যমে? সেটা লাউড স্পিকার। আমরা জানি লাউড স্পিকার এটাই হয়, তড়িৎ শক্তি আসে এবং সেটা লাউড স্পিকার রূপান্তর করে শব্দ শক্তিতে। আর মাইক্রোফোন কি করে? মাইক্রোফোন হলো শব্দ শক্তিকে নিয়ে এসে তড়িৎ শক্তিকে কনভার্ট করে, ঠিক আছে? আচ্ছা, এবার হলো সমুদ্রের গভীরতা মাপা হয় কোন যন্ত্র দিয়ে? এটা হলো ফ্যাথোমিটার। কম্পিউটার কে আবিষ্কার করেন? হাইওয়ার্ড এইকিন। আর বা এর কোন হরমোনের অভাবে ডায়াবেটিস রোগ হয়? আমরা জানি যে ইনসুলিনের অভাবে ডায়াবেটিস রোগ হয়। এরপর আমাদের ম্যাথ পার্ট শুরু হয়ে গেছে, এই অংশটি নিয়ে আমরা আলোচনা করবো, আমাদের আলাদা লেকচার সিরিজ আছে, অবশ্যই দেখে নেবেন। তো আজকের মতো এ পর্যন্তই। সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন।